আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে কোনো আপডেট থাকবে না, কিন্তু থাকবে আমার দেশের জন্য এবং আমার দেশের স্বাধীন মানুষদের জন্য আমার কিছু ব্যক্তিগত ভাবনার কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপডেটের যত ভিডিও আছে সেটা পরে আসবে। প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ আবরার ফাহাদকে, বুয়েটের সেই মেধাবী শিক্ষার্থীকে যার ভারত বিরোধী পোস্টের জন্য তাকে সারা রাত্র পিটিয়ে মারা হয়েছিল। তো এইখানে দেখেন, যদি আবরারকে হত্যা করা না হতো তাহলে কি হতো, যে এটা দেশব্যাপী এত বড় একটা ইস্যুতে তৈরি হতো না। এবং আমার মতে আজকের যে ছাত্র আন্দোলন বা যেটাই হয়েছে, এটার শুরু গোড়া একদম রুট যদি আপনি চিন্তা করেন তাহলে হচ্ছে আবরারের হত্যাকাণ্ড। একই সাথে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, তারপর হচ্ছে ফাইয়াজ, যদি আমি ভুল না করে থাকি রেসিডেন্সিয়াল মডেলের, এবং একই সাথে আরো যারা শহীদ হয়েছেন। আমরা এখনো প্রকৃত সংখ্যাটা জানি না, বা এখন আমরা মানে সকল শহীদদের তথ্য আমরা এখনো হাতে পাইনি, বা সবগুলো এখনো পর্যন্ত এক জায়গায় করা সম্ভব হয়নি। তো যারা শহীদ হয়েছেন সবার জন্য মহান আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছে, আল্লাহ তাদেরকে নাজাত দিন, জান্নাতের সর্বস্তরে তাদেরকে পৌঁছে দিন, জান্নাতের সর্বস্তর তাদের জন্য হচ্ছে নসিব করে দিন, আমিন। এবং একই সাথে যারা আহত হয়েছেন দোয়া করে আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। এবং একই সাথে আমাদের এটাও ভুলে গেলে চলবে না, চট্টগ্রামের যিনি এসপি ছিলেন বাবুল আক্তার, জসিমউদ্দিন রহমানী লম্বা সময় ধরে জেলে আছেন। এর সাথে অনেক আলেম আছেন যারা হয়তো অত বেশি পরিচিত না, তারা বছরের পর বছর জেল খাটতেছেন। তাদেরকে মুক্ত করার ব্যাপারে আমাদের এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়, বা এখনই আওয়াজ তোলার সময়। একই সাথে আমাদের মনে রাখতে হবে আমাদের যারা পুলিশের যারা ছিলেন, খুবই এটা নিয়ে আমার বেশ কিছু আপত্তির জায়গা আছে। হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, অনেকের কাছে ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। পুলিশের যাদেরকে আমরা সবসময় দেখতাম যে সিঙ্গাম, ঠিক আছে, তারপরে হচ্ছে অক্সফোর্ড ফেরত, বনখেকর ছেলে, একই সাথে যারা ছিলেন এদেরকে আমাদের মনে রাখতে হবে যেন তারা নতুন করে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। তারপরে আসেন যে সাধারণ পুলিশ বলতে হচ্ছে নিম্ন স্তরের যারা আছেন, নিচু লেভেলের যারা আছেন, এদের ব্যাপারে একটি অবজারভেশন আমার আছে। সব জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে তারা সবকিছু সিনিয়র অফিসারদের ঘাড়ে দিয়ে বেঁচে যাওয়ার চেষ্টা করতেছেন, যে স্যারের হুকুমে আমাদের এই করতে হচ্ছে, স্যারের হুকুমে করতে হচ্ছে। তো আমার মতে সিনিয়র অফিসার যারা ছিলেন এদের মধ্যে মোটামুটি ভালো আছে, কিন্তু জুনিয়র লেভেলে যারা ছিলেন এরা অনেকে মানে স্বপ্রণোদিত হয়ে অনেক কিছু করেছেন, স্যারদের অনুমতি ছাড়াই বা স্যারদের নির্দেশনা ছাড়াই। অনেক ক্ষেত্রে সেটা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। এবং আমি অনেক পুলিশকে আমার নিজের কানে, নিজের সামনে দাঁড়িয়ে আমি অনেক পুলিশকে বলতে শুনেছি যে কিসের ছাত্রলীগ, কিসের আওয়ামী লীগ, পুলিশ লীগের থেকে বড় লীগ আর কেউ নাই। তো এখন যারা কান্নাকাটি করে যখন দেখতেছেন যে নিজেদের উপরে সব চলে আসছে, আর সামলাইতে পারতেছেন না, পাবলিক আর গুনতেছে না, উল্টা কিছু হইলে ঝুলাই দিচ্ছে, দুইটা থাপড়াচ্ছে, লাইতেছে, ইচ্ছা মতো পিটাইতেছে, তখন আপনার সুর চেঞ্জ করে বললেন কি যা বলছে স্যারেরা বলছে, আমরা কিছু করি নাই। তো এদেরকে আমাদের মনে রাখা উচিত, কারণ এরা হচ্ছে এখন নিজের পিঠ বাঁচানোর জন্য স্যারদের কাঁধে বন্দুক রেখে হচ্ছে গুলি করার চেষ্টা করতেছে। আমি বলছি না যে উপরস্থ যারা আছেন তারা সবাই ভালো, তাদের যতজনকে চিনি বা খুব ব্যক্তিগতভাবে পরিচয় না থাকলেও যতজনকে চিনি বা যতটুকু জানি এদিক ওদিক করে, তো সবাই উপরস্থ, সবাই না, উপরস্থ তো 30 বা 40% পাবলিক হচ্ছে মানে ডিরেক্টলি হচ্ছে পুলিশ লীগের ছিলেন, আর বাকি যারা আছে তারা তাদের মতো কাজ করে গেছে এবং তারা চেষ্টা করেছে যে ব্যাপারটাকে নিউট্রালাইজ করার জন্য বা হচ্ছে শক্তি প্রয়োগ না করার জন্য, প্রাণহানি না করার জন্য। কিন্তু নিচু স্তরের যারা আছেন তারা হচ্ছে নিজেদের প্রমোশনের আশায় গণহারে অত্যাচার করে গেছে, সেটা আন্দোলনের সময় হোক, বিগত 13, 14, 15, 16 বছর ধরে হোক, সেটা করেই গেছে। এবং বিগত বছরগুলোতে যারা নিয়োগ পাইছে,
আওয়ামী লীগ ছাড়া কেউ নিয়োগ পায় নাই, অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ পায় নাই, কারণ ফ্যামিলির কেউ বিএনপি করছে, ফ্যামিলির কেউ অন্য কোনো দল করছে, এই জন্য। তো আমাদের উচিত তাদেরকে মনে রাখা, ভুলে না যাওয়া। কারণ হচ্ছে এত দ্রুত বিজয় অর্জন করা এটা যেমন অকল্পনীয়, এবং এই বিজয় যেটা তো যত দ্রুত আসে সেটাকে ধরে রাখাটা তত কষ্টকর হয়, কঠিন হয়। তো আমার মনে হয় এখনো যে আমরা বিজয় উদযাপন করছি, হ্যাঁ অবশ্যই আমরা করতে পারি, তারপরে আমাদের সতর্ক থেকে বিজয় উদযাপন করা উচিত। যেমন আজকে একটা ইনসিডেন্ট হয়ে গেল, ওই যে প্রধান বিচারপতি চেষ্টা করেছিলেন যে ইমপিচমেন্ট বা কোনো একটা কিছু করার জন্য, তাহলে যে কোনো মুহূর্তে হতে পারে। এবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা, তারপরে হচ্ছে মানবতার মা, উনি এই যে সবাইরে কাজ করে ফালায় রেখে চলে গেলেন। এখন ধরেন কিছু মন্ত্রী এমপি বাঁচতে পারছে, 300 বা 350 মন্ত্রী এমপি তারা এখন কোথায়? এটা কি একবারও কারো মাথায় আসছে? আপনার কি মনে হয় সবাই মানে পালায় চলে গেছে ভারতে? এত সহজ? যেখানে ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত ধরা খেয়ে যাচ্ছে, সেখানে একটা এমপি এত রিনাউন্ড ফেস, সে কাউকে না দেখে পালায় চলে গেল এত দ্রুত? এত সম্ভব? এটা সম্ভব না। আপনারা শিওর থাকেন যে 50% প্লাস মন্ত্রী এমপি দেশের ভিতরেই আছে, হয়তো তাদেরকে কোনো বাহিনী খুব প্রোটেক্টেড অবস্থায় রাখছে, অথবা তারা আত্মগোপন করে যেভাবে হোক আছে, তারা দেশ থেকে বেরোতে পারে নাই। তো তাদের ব্যাপারেও আমাদের চোখ-কান খোলা রাখতে হবে। এবার আরেকটা ব্যাপারে আসি, যে আমাদের যাদেরকে আমরা আসলে ভুলবো না বা ভুলা উচিত না, এর মধ্যে বড় বড় ব্যাপারের নিচে ছোট ছোট ব্যাপারগুলো চাওয়া পড়ে যাচ্ছে, যেগুলো খুব বেশি ইফেক্ট খুব বেশি হচ্ছে প্রভাব বিস্তার করে। যেমন সাদিক এগ্রো, বংশমর্যাদা সম্পন্ন গরু যারা বিক্রি করে তাদের কথা বলছি। এরপরে ইন্ডিয়ার যে রেল ট্রানজিটের যে ইস্যু ছিল, সেটা যদিও আপাতত সবকিছুই বন্ধ। এরপরে আবেদ আলী, যিনি গরিবের মসিহা, সরি গরিবের না, বড় লোকের মসিহা, টাকার বিনিময়ে যিনি বিসিএস এর প্রশ্ন দেন। এরপর হচ্ছে মংলা বন্দর, যেটা ইন্ডিয়ার সাথে চুক্তি হয়ে গেছে, যদিও এখন কিছু করতে পারছে না, বাট এটা মাথায় রাখেন। এরপরে মেজর সিনহা রাশেদ চৌধুরীকে হত্যাকারী ওসি প্রদীপ, আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন তার নাম, মাথায় নাই, এটা ভুলে গেলে চলবে না। এবার আসি যে গুজবের ব্যাপারটা। ডক্টর ইউনূস একটা কথা বলেছেন যে আচ্ছা, ওনার ব্যাপারে একটা ব্যাপার বলে নেওয়া উচিত মনে করছি। ওনাকে খুব প্ল্যান করে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে, রক্তচোষা সুদখোর। এখন আপনি আমাকে বলেন যে বাংলাদেশের এমন কোন ফ্যামিলি আছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, এবং তারা সুদটা কোনো না কোনো ভাবে, আমরা সুদের সাথে সবাই জড়াই গেছি। হয়তো এমন কেউ আছে যে ব্যাংক থেকে ওই হিসাব করে সুদের টাকাটা কোথাও সওয়াবের আশা ছাড়াই ছেড়ে দিচ্ছে, দেখা যাচ্ছে কখনো ভুলক্রমে 2 টাকা 5 টাকা 10 টাকা চলে আসতেছে। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে সুদটা চলে আসছে। তো স্পেসিফিক, এবং যদি এটা বলা হয় যে উনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করছে, তার মানে সুদটাকে ছড়াইছে। এখন বলেন যে ব্যাংক থেকে যারা লোন নেয়, এই ব্যাংকগুলি কিভাবে চলে? অবশ্যই সুদের উপরে। তো ব্যাংক আছে কার কাছে হিসাব করেন? সালমান এফ রহমান সাহেবের ব্যাংক আছে, মানে দেখাই দিলাম, যিনি আবার হজ করতে গিয়ে ছবি দেয় যে এই যে কাবার সামনে আছে, ঠিক আছে? তো সুদখোর না কে? তো এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, এবং সবচেয়ে বড় দরকার হচ্ছে পুরুষ। এবং আলেমদের ব্যাপারে আমি এটা বলবো, বাংলাদেশের আলেমদের যে ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলেন তাদের মধ্যে বিভেদ বেশি, এই বেশি সেই বেশি, সবকিছু মানলাম, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আলেমরা ক্ষমতা লোভী না, এবং ম্যাক্সিমাম যারা গ্রহণযোগ্য তারা কোনোভাবেই নিজের দিন এবং ইমানকে বিক্রি করে ক্ষমতা চায় না, যার কারণে তারা ওইদিকে যায় না, খুব কম যায়। তো ডক্টর ইউনূস সাহেবের একটা কথা বলতে হচ্ছে, মানে গুজবের ব্যাপারে একটা কথা বলছে এখন, যে ইউনূস সাহেব হচ্ছেন, উনি বলেছেন যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তাহলে পার্শ্ববর্তী দেশ এবং 7 সিস্টার্সও স্থিতিশীল থাকবে না।
এটাকে বাংলাদেশের নিউজ মিডিয়া বিগত 17 বছর ধরে যেটা করে আসছে, তারা প্রচার করছে বাংলাদেশের যদি অস্থিতিশীল হয় তাহলে আশেপাশে কারো অস্তিত্ব থাকবে না, বাট ব্যাপারটা হচ্ছে স্থিতিশীল থাকবে না। একটা শব্দ জাস্ট পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ইম্প্যাক্টটা অনেক বড়। এই ব্যাপারগুলোতে সতর্ক হইতে হবে। এবং একই সাথে আরেকটা জিনিস হচ্ছে, আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র তারা যেভাবে নাচানাচি করে নর্তন কুর্দন করে খবর পরিবেশন করে, একবার এদিক দৌড় দেয়, একবার এদিক দৌড় দেয়, একবার লাফাচ্ছে, একবার মোড়াচ্ছে, মানে যে কোনো ভাবেই হোক তারা চাচ্ছে যে মানে এটা দেখানোর জন্য যে বাংলাদেশি হিন্দুরা নির্যাতিত। ইভেন এমনও দেখলাম যে সাতক্ষীরার দিকে, মেবি সাতক্ষীরা বা খুলনা সাতক্ষীরা, যশোর খুলনা সাতক্ষীরা এই এরিয়াতে একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে একটু মানে ওই ডিজাইন করে আর কি, খুব সুন্দর ডিজাইন করে রেস্টুরেন্ট, ওটা খুব সুন্দর কোনো একজন আওয়ামী লীগ নেতার, তো সেটা ভাঙচুর করা হয়েছে। তারা এটাকে পোস্ট করছে এইভাবে যে হিন্দু মন্দিরে অগ্নিসংযোগ এবং ব্যাপক লুটপাট, অথচ এটা একটা ক্যাফে রেস্টুরেন্ট, কোনো মন্দিরও না, মসজিদও না। তো এই গুজবগুলি যারা ছড়াচ্ছে, যেভাবে করতেছে, আমাদের দেশের ভিতরের এবং বাইরের গুজব সম্পর্কে সচেতন থাকতে হবে। এবং যারা যারা কিছুটা বুঝেন তারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, সাবেক টুইটার যেটা আছে, তো সাবেক ওইখানে হচ্ছে আপনারা এই গুজবগুলি প্রতিহত করতে পারেন, এবং কিছু ক্ষেত্রে প্রয়োজনে গুজব তৈরি করেন, কারণ জাউরাদের সাথে জারামি করতে হয়। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার বলি, হয়তো অনেকে কোশ্চেন করতে পারেন যে আপনি তো বিদেশে আছেন, আপনি কি করছেন। তো এই প্রসঙ্গে বলার আগে একটু বলে নেই, আমাদের একই সাথে ভুলে গেলে চলবে না, মধ্যপ্রাচ্যে আরব বিশ্বে যারা আন্দোলন করতে গিয়ে বা যারা হচ্ছে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে দেশের জন্য জেলে চলে গেছেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছেন, লম্বা সময় ধরে সাজাপ্রাপ্ত হয়েছেন লম্বা সময়ের জন্য, তো তাদের ব্যাপারেও আমাদের উদ্যোগ নেওয়ার সময় আসছে, আওয়াজ তোলার সময় আসছে। কারণ এখানে অনেকেই আছেন যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, উনি জেলে যাওয়া মানে পুরো পরিবার পথে বসা, না খেয়ে থাকা। এটাও আমাদের মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না। কারণ এই প্রবাসীরাই হচ্ছে রেমিটেন্সের দিয়ে দেশটাকে স্টেবল রাখছে। তো আমি কি করেছি সেটা বলার আগে একটা জিনিস বলে নিই। প্রথমেই শহীদ আবরার ফাহাদের কথা আমি বলেছি, যদি ওকে হত্যা করে না হতো, সে বয়স আমার ছোট হবে, তাই যাই হোক আপনি করে বলাটাই মনে ভালো। ওনাকে যদি হত্যা করে না হতো তাহলে এই প্রসঙ্গটা এত বড় হতো না, কারণ তখন পুরো দেশ হচ্ছে এটা নিয়ে একাট্টা হয়ে গেছিল, যেটা কোনোভাবেই উচিত না। এবং আসলে উচিত না যে আসলে ভিন্ন মত পোষণকারী কাউকে আপনি হুট করে মেরে ফেলবেন, এবং সারা রাত্র নির্যাতন করে, তাও বুয়েটের মতো একটা জায়গায়, যেখানে হচ্ছে বাংলাদেশের মানে মেধাবীদেরও মেধাবী যারা আছে তারা বুয়েটে চান্স পায়, এরপরে হচ্ছে বাকিগুলি। তো এটা হওয়ার ফলে দেশব্যাপী ছড়াই গেল। তারপর যখন প্রথম ছাত্র আন্দোলন করলো, এখানে আমার প্রিয় আওয়ামী লীগের ব্যাপারটা বলতেছি, আপনারা অনেকে গালি দিতে পারেন, যাই হোক আমাদের প্রিয় দল, প্রাণপ্রিয় দল, বাংলাদেশের ঐতিহ্যবাহী দল, মুক্তিযুদ্ধের চেতনার দল, মুজিববাদী চেতনার দল আওয়ামী লীগ, যখন ফার্স্ট ভার্সিটিতে হচ্ছে আন্দোলনটা শুরু হলো, তারা মানে যখন একটু অন্যদিকে চলে যাচ্ছে আন্দোলনটা, তারা কি করলো, ভার্সিটিটাকে বন্ধ করে দিল, দিয়ে এই আন্দোলনটা ঢাকা ভার্সিটি থেকে প্রত্যেকটা ভার্সিটিতে ছড়াইলো, এবং ভার্সিটি বন্ধ হওয়ার পরে সারা দেশে ছড়াই গেল। দেশের মধ্যে ছিল ভালো, কোনো সমস্যা নাই। এরপরে যখন তারা গুলি করলো, তারা যখন হচ্ছে শক্তি প্রয়োগ শুরু করলো, তারা চিন্তা করলো যে বহির্বিশ্ব থেকে এটাকে সরাই রাখতে হবে, কেউ যেন দেখতে না পারে। ফলাফল কি দাঁড়ালো, আমাদের পলকে পলকে ঝলক দিয়ে ভাইয়া আসলেন, প্রতি ঝলকে ঝলকে পলক দিয়ে আসেন আর বলেন এটা এমনিই বন্ধ হয়ে গেছে, এটা অমনিই বন্ধ হয়ে গেছে, এটা তো আমরা বন্ধ করিনি, আবার বলছেন আমরা বন্ধ করছি। চোখের পলকে আসেন, ঝলক দিয়ে বলেন, আবার চোখের পলকে চলে যান। ফলাফলটা কি হলো, নেট বন্ধ হওয়াতে প্রবাসীরা সবাই বিক্ষুব্ধ হয়ে গেল, কারো কারো মানে নতুন বউয়ের সাথে কথা বলতে পারছে না, কেউ ফ্যামিলির খোঁজ খবর নিতে পারছে না। এবং অ্যাজ এ প্রবাসী, এখন আমি পড়াশোনা করছি বা যেটাই করছি, আমি একজন প্রবাসী, তো ওই পার্সপেক্টিভ হচ্ছে আমিও বুঝি আসলে ওই সময়টা কেমন গেছে, এই কয়েকটা দিন কেমন গেছে। আসলে সারা এই লাস্ট ওই সময়টায় টানা এক সপ্তাহ হয়তো প্রত্যেক দিন 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুম হয় নাই আসলে টেনশনে, কোথায় কি হচ্ছে। তো এটা আন্তর্জাতিকভাবেই ছড়াই গেল তখন, এবং রেমিটেন্স শাটডাউন হয়ে গেল। ফলাফল এখন হচ্ছে ছেড়ে দে মাকে দে বাঁচে অবস্থা। এবং এই 17 বছর প্রথম
কোন দলের একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা এমপি এসে এভাবে হাত জোর করলো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, এবং আলটিমেটলি গণতন্ত্রের মানুষ কন্যা পালাই গেল। আচ্ছা, এবার আমাকে যদি প্রশ্ন করেন আমি কি করেছি, আমি আসলে এইখানে থেকে যেহেতু ফিজিক্যালি ওই আন্দোলনের যুক্ত হওয়া সম্ভব ছিল না, তো আন্তর্জাতিক যত মিডিয়া আছে যতটুকু আমি রিচ করতে পেরেছি প্রত্যেককে একের পর এক মেইল করে গিয়েছি, একের পর এক। এবং বাংলাদেশে যখনই একটু একটু নেট পাওয়া যেত, আমাদের ক্লোজ গ্রুপগুলোতে হচ্ছে বিভিন্ন ছবি ভিডিও চলে আসতো, আমরা ওগুলি হচ্ছে প্রত্যেকটা মিডিয়াকে মেইল করতাম। এবং এখন বলতে পারছি যে প্রত্যেকটা মেইলের নিচে লেখা থাকতো, প্লিজ কিপ মাই আইডেন্টিটি সিক্রেট, আদারওয়াইজ মাই ফ্যামিলির লাইফ উইল বি থ্রেটেন্ড। প্রত্যেকটা মেইলের নিচে লেখা থাকতো, এবং মেইলটা করতাম এবং কেটে দিতাম, করতাম এবং কেটে দিতাম। মানে মেইলটা সেন্ড হওয়ার পরে আমার মেইল আইডি থেকে আমি কেটে দিতাম, এতটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম, টেনশনে ছিলাম। এরপরে আরেকটা গ্রুপের মধ্যে, মানে আমাদের আরেকটা ক্লোজ গ্রুপে ড্রোনের একটা ভিডিও ফেসবুকে দেখলাম ভাইরাল হয়ে গেছে। ওটা আলটিমেটলি আমারই, আজকে স্বীকার করছি, এবং আমার ছোট বোনের হাজব্যান্ড, যদি আমার ভিডিওটা দেখেন আপনি, আজকে স্বীকার করছি সেদিন আমি মিথ্যা বলেছিলাম। ওই ভিডিওটা আসলে আমি যখন খেয়াল করলাম হঠাৎ করে, যেহেতু আমি এয়ারলাইন্স থেকে কাজ করে আসছি, তো আমার মাঝে মধ্যে হচ্ছে দেখতাম যে ফ্লাইটারে ঢুকতাম, এটা আমার পিসিতেই হচ্ছে প্রি ইনস্টল করা, তো চেক করতাম। হঠাৎ করে মনে হলো যে আচ্ছা, এর আগের বার তো হচ্ছে হেলিকপ্টার থেকে শুট করছে, দেখি তো কি অবস্থা, বা এরকম একটা থিঙ্কিং থেকে, মানে একদম এক্সাক্ট বলতে পারছি না। তো ঢুকে দেখলাম যে ড্রোন হচ্ছে প্রায় 7-8 ঘন্টার উপরে ফ্লাই করতে যায়। তখন আমি পুরো এটা ধরে ধরে ভিডিও করে দেখলাম যে এই সারারপাট থেকে উঠছে, এখানে এতবার রাউন্ড দিচ্ছে, এই এরিয়াতে আছে, সবাই সেফ হয়ে যান। কারণ হচ্ছে ড্রোন দিয়ে উপর থেকে দেখা হচ্ছিল কোন কোন গলি, যেহেতু যাত্রাবাড়ি এরিয়াটার মধ্যে গলি অনেক বেশি, কোন গলিতে কতজন আছে, কি অবস্থায় আছে, এটা দেখা এবং রাত্রে হামলা করা। আলটিমেটলি কিন্তু সেটাই হয়েছিল। তবে এটা মনে হয় যে ওই ভিডিওর কারণে হয়তো আল্লাহ অনেকের জীবন রক্ষা করছে, বা ওই ভিডিওর উসিলা করে হয়তো অনেকে নিরাপদ থাকতে পারছে, যতক্ষণ বা যতটুকু নেটি পাইছে। আর একই সাথে ধন্যবাদ জানাই সীমান্তবর্তী অঞ্চলের মানুষদেরকে, যারা এই ভিডিওগুলি হয়তো কোনো না কোনোভাবে তাদের পর্যন্ত পৌঁছাইছে ভিডিওগুলি, সেই ভিডিওটা আবার তারা হচ্ছে পার্শ্ববর্তী দেশের, বন্ধুপ্রতিম দেশের সিম কিন্তু সীমান্তবর্তী অঞ্চলের মানুষ ব্যবহার করে, ওগুলি দিয়ে হচ্ছে এই ছবি ভিডিওগুলি, এভিডেন্সগুলো দেশের বাইরে আসছে। এটা হচ্ছে আমার পার্সোনাল কন্ট্রিবিউশন। এরপরে আমার ছোট ভাই, আমরা এটা কেউই জানি না, সে পরে মাদ্রাসায় কোরআনে হাফেজ আলহামদুলিল্লাহ। তো সে 2 দিন হচ্ছে লাস্টের দিকের 4 দিনের মতো সে আন্দোলনে ছিল। প্রথম হচ্ছে 19-20 এরকম সময়ের মধ্যে, 18-19-20 এরকম সময়ের মধ্যে ছিল, এবং যেদিন দেশটা স্বাধীন হয় সেদিন এবং তার আগের দিন ছিল। এবং ও যখন বাসায় আসছে, আমরা কেউ জানি না যে সে আন্দোলনে গেছে, এবং সে যখন বাসায় আসছে তার চেহারা চোখ টুক দেখে পুরো অন্যরকম। কি হয়েছে? টিয়ার শেল খাইছে প্রচুর। এবং সে এটা বলল যে মানুষ এই পরিমাণ হচ্ছে সম্মান দেখাইছে, এবং সম্মান এবং হচ্ছে সমর্থন দেখাইছে, সে মুগ্ধ, সে অভিভূত। তো ওইসব মানুষদেরকেও ধন্যবাদ, যারা রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে পানি খাইয়েছেন, যারা চেষ্টা করেছেন সামান্যতম হলেও সেবা দেওয়ার জন্য, যারা চেষ্টা করেছেন এই আন্দোলনরত মানুষদেরকে রক্ষা করার জন্য। আপনারাও এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা। যদি 1971 সালে 2 বছর বয়সী বাচ্চাও যদি মুক্তিযোদ্ধা হতে পারে, আপনারা তো সর্বোচ্চ চেষ্টা করছেন, আপনারা মুক্তিযোদ্ধা এই মুক্তিযুদ্ধের। আচ্ছা, এবার আসি যে অনেক সুশীলকে দেখতে পাচ্ছি যে বঙ্গ গণভবনের ব্যাপার স্যাপার নিয়ে খুব মাথা নষ্ট। হ্যাঁ, রাষ্ট্রীয় সম্পদ, আমরা ইতর মানুষ হইতে পারলাম না। আরে হালার পুত, 11 লাখ কোটি টাকা হচ্ছে বাংলাদেশ থেকে পাচার হয়েছে, 11 লাখ কোটি। ওইটা দিয়ে এরকম গণভবন কয়টা বানানো যাবে? সংসদ ভবন নিয়ে কান্নাকাটি করতেছো, এরকম সংসদ ভবন কয়টা বানানো যাবে চিন্তা করছো? 17 বছর ক্ষোভ, এটা মানুষ যেটা করছে ওই আনন্দটুকু উদযাপন করার অধিকার তাদের আছে, কারণ তারা কথা বলতে পারে নাই 17 বছর, মন খুলে কথা বলতে পারে নাই। এটা যে কতটা যন্ত্রণার সেটা বিদেশে আসার পরে বুঝছি, কারণ এখানকার মানুষ কথা বলতে পারে, অ্যাটলিস্ট কোনো কিছু খারাপ লাগলে বলতে পারে।
ইফ নিডেড প্রেসিডেন্টকে পর্যন্ত কোশ্চেন করতে পারে, তাদের এই অধিকারটুকু দিয়ে রাখা হয়েছে। আমাদের দেশে আমরা কি করতে পারছি? আমরা সাধারণ একজন এসআইকে তো প্রশ্ন করতে পারি নাই, পুলিশের একজন সাব ইন্সপেক্টর বা একজন কনস্টেবল তাকেই তো প্রশ্ন করতে পারে নাই। সো এখানে যারা সুশীলগিরি দেখাচ্ছেন যে অন্তর্বাস নিয়ে টানাটানি, এই নিয়ে টানাটানি, সেই নিয়ে টানাটানি, এত সুশীলগিরি দেখানোর টাইম নাই, এগুলো গুণারও টাইম নাই। ঠিক আছে, এত অতিরিক্ত সুশীল হয়ে করছোটা কি? যারা এই যে সুশীলগিরি দেখাচ্ছ বাসায় বসে বসে, এই সুশীলদের কাছে প্রশ্ন, তোমরা কি রাস্তায় নামছিলা? একটা আন্তর্জাতিক মিডিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলা? কোনদিন ভয়েস রেস করছিলা? আজকে জ্ঞান মারাইতে আসছো? করো নাই। সো আলগা জ্ঞান দিতেই শোনা। ওই 11 লাখ কোটি টাকা যেটা পাচার হয়ে গেছে, ওইটা আসলে এরকম কয়েক লাখ কিনা যাবে। আচ্ছা, একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে কমল দে, সময় সংবাদ চট্টগ্রাম, ওনাকে, শ্যামল দত্ত, ফারজানা রূপা এবং এর সাথে নহিম নিজাম, আরো যারা সাংবাদিক ছিলেন, 5-8 সাংবাদিক যারা চাঁদাবাজি করে কোটি কোটি টাকা কামাইছে, তাদেরকে ভুলে গেলে চলবে না। তারপরে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের মানবতার ফেরিওয়ালাদেরকে, এবং একই সাথে মনে রাখতে হবে যারা পর্দা কিনতে, এক পর্দা কিনছে কয়েক লাখ টাকা দিয়ে, একটা বালিশ কিনছে হচ্ছে কয়েক লাখ টাকা দিয়ে, তাদেরকে আমাদের মনে রাখতে হবে। আর সবার আগে আরো বেশি মনে রাখতে হবে আমাদের বিচারপতি কালামানিককে, পাগলা মানিক বা কালামানিক যেটাই বলেন, কালামানিককে, তাকে ভুলে গেলে চলবে না। আচ্ছা, এরপরে আসি যারা পদত্যাগ করেছেন দেশ স্বাধীন হওয়ার পরে, তাদেরকে কিন্তু ভুলে যায় না, ছেড়েও দিয়েন না। আর বিএনপির ভাইদেরকে বলবো, যদিও আমার জীবনের প্রথম ভোটটা নৌকাতেই ছিল, এটার জন্য এখন রিগ্রেশন হয় আমার, তো আসলে এটা ছাড়া অপশন ছিল না, তাই যেহেতু জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছিলাম, যাই দেই। তো বিএনপির ভাইদেরকে বলবো যারা হচ্ছে বলতেছেন যে অ্যাটলিস্ট চাঁদাবাজি না করে ব্যক্তিগত যে আক্রোশগুলি আছে সেগুলো মিটায় ফেলেন, সেটা আমার সবচেয়ে ভালো বুদ্ধি। আপনারা এখন ওই আওয়ামী লীগের পোলাপান 50 টাকা করে চাঁদা নিত, আপনারা গিয়ে 50 টাকা করে আবার চাঁদা নেওয়ার চেষ্টা করতেছেন, জুতার বাড়ি খাবেন, জুতা ঝাড়ু সবকিছুর বাড়ি খাবেন। তার থেকে যে আপনাকে বছরের পর বছর বাসায় ঘুমাইতে দেয় নাই, শান্তিতে থাকতে পারেন নাই, চায়ের দোকানে বসতে পারেন নাই, রাস্তায় নিশ্চিন্তে হাঁটতে পারেন নাই, রাত হলে আতঙ্কে থাকছেন, তার হিসাব শেষ করে ফেলেন। কিন্তু চাঁদাবাজি করতে যান না, পাবলিকের জুতার বাড়ি খাবেন। ঠিক আছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে, আপনার বাড়ি সহ দখল করে নেন। হয়তো অনেকের কাছে এটা ভিডিওটা হচ্ছে মনে হতে পারে যে আমি প্রভোগ করছি, উস্কানি দিচ্ছি, বাট এটা বাস্তবতা, সেটা করে নেন। কিন্তু রাস্তায় চাঁদাবাজি করতে যান না, বা আমি অমুক হ্যাডম এত বছর জেল ছিলাম বাইরে এসে দেখাই দেবো, এটার দরকার নাই। ভদ্র থাকেন, ভদ্রভাবে অনেক কিছু করা সম্ভব, সেটাই করেন। আচ্ছা, এইবার আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে আজকে, এবং একই সাথে আইসিটি একটার মামলা কি এখনো দেয়? দিলে একটু জানান তো ভাই, তাহলে ভিডিওটা আপলোড দিব না, কারণ মামলার ভয় তো সবারই আছে। এরপর যদি আবার নিয়ে আয়না ঘরে ঢুকায় দেয়, বা হারুনের ওই ভাতের হোটেলে ঢুকায়, ঘাড়ায় টাড়ায় ইচ্ছা মতো বানায়, পরে আইসা বললো যে ভাত খা, আমি আসছি আতকা, আমারে বলে ভাত খা। আচ্ছা, এরপরে আমাদের ভুলে গেলে চলবে না আমাদের বিকাশের সাইখুল মাশায়েখদেরকে, মানবতার ফেরিওয়ালা যারা আছেন তাদেরকে। যেমন হচ্ছে আরেকজনের টিভি দখল করে নেওয়া ব্যক্তির ছেলে তৌহিদ আফ্রিদি, নাম্বার 1 তৌহিদ আফ্রিদি, তাকে ভুলে গেলে চলবে না। সে অনেকের উপকার করছে, কান্নাকাটি করে সে প্রমাণ করা লাগে, এদেরকে ভুলেন না। তারপর হচ্ছে ফাক চৌধুরী, ফাক চৌধুরীকে হয়তো এইভাবে চিনবেন না, একটু বলি। অবিভক্ত পাকিস্তানের সংসদের স্পিকার ছিলেন ফজলুল কাদের চৌধুরী, তাকে বলা হতো ফকা চৌধুরী। তার ছেলে বিএনপির সাবেক সাংসদ, এবং যাকে অবৈধভাবে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, সেই সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে বলা হতো সাকা চৌধুরী। তো আমাদের যিনি মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরী, উনি হচ্ছেন এই ফয়জুল কাদের চৌধুরীর নাতি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর
ভাতিজা, ওনার ওনার বাবা দুইজন হচ্ছে খালতো ভাই, ঠিক আছে। তো ওনাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে, ফকা চৌধুরী, ফয়জুল কাদের চৌধুরী, সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী। তো ফারাজ করিম কেন ফাক হবে না? ফারাজের ফা, করিমের ক, ফাক চৌধুরী। পারিবারিক ঐতিহ্যের তো একটা ব্যাপার আছে, আমরা ওই ঐতিহ্যটাকে টিকায় রাখবো, কারণ বাংলাদেশে এত ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি, তাদেরকে তো আর বিলুপ্ত হইতে দেওয়া যায় না। তো আওয়ামী লীগ চলে গেছে, তারা হয়তো বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু এই নামটা দিয়ে হলেও তাকে বাঁচিয়ে রাখতে হবে। তো আজকে থেকে যারা আছেন সবাই ফারাজ করিমকে বলবেন ফাক চৌধুরী, কারণ এটা তাদের পারিবারিক ঐতিহ্য। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ফারাজ করিমের কিছু ভিডিও আমি দেখেছি, খুব ভাব নিয়ে তামিল সিনেমার মতো নাকমুখ চোখা করে হেঁটে গিয়ে বিচার করতো, যেখানে পুলিশ আছে। এবং বন্যার সময় যে সে ত্রাণ দিত, তার পাঞ্জাবি না একদম পরিষ্কার সাদাই থাকতো, কখনো ময়লা হয় নাই। এত ত্রাণ দিল, এত কিছু করলো, সে তার কাপড় চোপড় পরিষ্কারই থাকতো, ঠিক আছে। বাকিটা বুঝে নেন। আর আমাদের তৌহিদ আফ্রিদি সেই একমাত্র পার্সন যে হারুন পাবলিকের হচ্ছে ইএমআই এর ইচ্ছা মতো খাইছে, সেই হারুনের কাছ থেকে হচ্ছে ধান্দা করে 500-1000 টাকা করে খায় ফেলতো। এটার প্রমাণ তার চ্যানেলই আছে। তো তারা আসলে আন্দোলনের সময় কথা বলবে না, তা আমি আর আপনি বলবো? সরি, তারা বলবে, এটা আপনি আশা করতেছেন? এরপরে আমরা আমার আরেকটা জিনিস অবজারভেশন একটু বলি। ইদানিং একটা ইস্যু শুরু হয়েছে যে সংখ্যালঘু নির্যাতন। দেখেন, এই সংখ্যালঘু ওয়ার্ডটাতে আমার অনেক আপত্তি আছে, এই শব্দটার মধ্যে আমার আপত্তি আছে। প্রথমত, আমরা সবাই বাংলাদেশি। আমার গ্রামের বাড়ির দুই দিকেই হচ্ছে একদম সাথে না, একই গ্রামের মধ্যে এই মাথা ওই মাথা হিন্দু বসতি আছে স্টিল এখন পর্যন্ত। আমি ছোটবেলা থেকে এখন দেখি নাই তাদের বাড়িতে কখনো হামলা হয়েছে, এবং তারাও কখনো বলতে পারে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, তারাও কখনো হয়তো বলতে পারবে না যে তাদের বাড়িতে কখনো কোনো হামলা আক্রমণ হয়েছে বা তাদেরকে ভয় পেয়ে মাথা নিচের দিকে দিয়ে চলতে হয়েছে। এর মধ্যে আমাদের শিক্ষকও আছেন। উল্টা আমি ওই শিক্ষকের সামনে পড়লে এখনো মাথা নিচের দিকে দিয়ে হাঁটি, বা আমার ক্লাসে যারা আছে সবাই, তাদের ধর্ম পরিচয় কখনো তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় নাই। এবং এইটা হচ্ছে যে এখন যে ইন্ডিয়ান মিডিয়াতে অনেক গুজব ছড়ানো হচ্ছে, বা অনেক হয়তো কয়েকটা হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে সেটাকে দেখানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যে হিন্দু বাড়িগুলোতে আক্রমণ হয়েছে খোঁজ খবর নিয়ে দেখা উচিত, তারা যখন আওয়ামী লীগের ক্ষমতায় ছিল তখন আসলে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিনা, যার ফলেই হচ্ছে ওই আক্রোশটা এখন তাদের উপরে যাচ্ছে, কিন্তু তারা এটাকে হচ্ছে সংখ্যালঘু বা হিন্দু নির্যাতন বলে চালা দেওয়ার চেষ্টা করতেছে। এটা খুব গভীরভাবে দেখা উচিত। এখন এই যে বলতেছে যে সংখ্যালঘু নির্যাতন, হ্যান না তেন না হাবি যাবি, ভাই বাংলাদেশেও তো মসজিদ ভাঙচুর হয়, সমাজে সমাজে মারামারি করে তো মসজিদও ভাঙচুর হয়, যে হ্যাঁ এখানে মসজিদ করছে, এটা তো করতে দেবো না, আমাদের মসজিদই থাকুক, হ্যান না তেন নতুন মসজিদ কেন করবে, এরকম অনেক কিছুই হয়। তো সেখানে মন্দিরে যদি বলি যে আমার বাসা যেখানে ঢাকাতে, এর পাশেই হচ্ছে ঋষিপাড়া আছে, হিন্দুপাড়া। তো এদের মধ্যেই দেখি যে পরিমাণ মারামারি হয় নিজেদের মধ্যে। তো এখন ধরেন যদি ঋষিপাড়ার নিজেরাই দুই গ্রুপ মারামারি করে প্রতিমা ভাঙলো, মন্দির ভাঙলো, ভেঙে যদি ছবি তুলে পোস্ট করে যে এই যে আমাদের মন্দির ভাঙচুর করা হয়েছে, আলটিমেটলি 70-80% মানুষ দেখবেই না যে অ্যাকচুয়াল ঘটনা কি, তারা বলবে আসলেই তো হয়েছে, ইন্ডিয়ান মিডিয়া একদম ঝাঁপায় পড়বে। তো যারা এখন বলছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, হ্যান ত্যান হবে, যে প্রথম শব্দটা হচ্ছে সংখ্যালঘুটাই বাদ দিতে হবে, কারণ এই দেশে সবাই বাঙালি। যে দেশে আপনি আছেন, যেখানে আপনি আছেন, আপনি এই দেশে জন্মগ্রহণ করছেন, আপনি এখানকার নাগরিক, আপনি বাঙালি। আপনি হিন্দু সংখ্যালঘু এসব পরে, বহুত পরে। তো এই যে সংখ্যালঘু বলে বারবার একটা ভিকটিম কার্ড প্লে করা হচ্ছে, এটা বন্ধ করা উচিত এবং সবাইকে সতর্ক থাকা উচিত। আর নির্যাতনের যে ব্যাপারটা হতে পারে, আমি একদম বলছি না যে একদমই কোনো কিছু হবে না, হয়তো 1%, যেটা আমরা দেখছি তার সর্বোচ্চ 1%, আর বাকিটা আইদার ওই লোক আগে আওয়ামী লীগ করতো, এলাকার মধ্যে হ্যাডম দেখাইছে, এখন ওদের প্রাণপ্রিয় নেত্রী, প্রিয় অভিভাবক ভাইগা যাওয়ার পরে বাস খাইতেছে, কিন্তু এটাকে আবার একটা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করতেছে। আর যারা এখন প্রশাসনে আছে, সেটা বেসামরিক প্রশাসন হোক, আধা সামরিক হোক, এটা কিন্তু আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া ম্যাক্সিমাম। এখন যারা হচ্ছে প্রশাসনের মেরুদণ্ড হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, বা দলীয়করণের মধ্যে দিয়ে তারা গেছে, তো তাদের ব্যাপারে সতর্ক থাকেন। আমার মনে হয় যে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু পুরোপুরি না। যদি আমার পার্সেন্টেজে বলি 87% স্বাধীন, আর 13% এখনো বাকি।
ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, এবং আবারও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন, এবং দেশকে ভালোবাসুন। আপনার নিজেকে দিয়ে আগে পরিবর্তন শুরু করুন। আর যেসব ছাত্রীরা রাস্তার মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে তাদের প্রতি বিরূপ না হয়ে তাদেরকে বুঝিয়ে বলুন। তারা হয়তো এখনো ওইরকম, তারা যেহেতু প্রশিক্ষিত না এই ব্যাপারে, তারা ভুল করতে পারে। তাদেরকে সুন্দর মতো বুঝিয়ে বলুন যে সিস্টেমটা এটা হবে না, এটা হবে। তারা শিখে নেবে দ্রুত। তো আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে কাজের আপডেট সহ সবকিছু আপডেট দিব, সুসংবাদ সহ ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জয় বাংলা বলবো, বাংলাদেশ জিন্দাবাদ বলবো, নাকি বাংলাদেশ চিরজীবী হোক? আচ্ছা, আল্লাহ বাংলাদেশকে ভালো রাখুক। সালাম।